একজন বাবা যার পুরো পৃথিবীটাই তার একমাত্র মেয়েকে ঘিরে, কিন্তু এক নিমিষেই তার সেই সাজানো পৃথিবী উলটপালট হয়ে যায় যখন তার কলিজার টুকরা মেয়েটা রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অস্থির হয়ে সাহায্যের জন্য সে পুলিশের কাছে ছুটে যায়, কিন্তু সেখানে যে বসে আছে সে কোনো আইনের রক্ষক নয়, বরং দুর্নীতিবাজ অন্ধকারে ডুবে যাওয়া এক অমানুষ যে অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে। কিন্তু এই বাবাও কোনো সাধারণ বাবা নয়, একজন জাদ্রেল এথিক্যাল হ্যাকার। একদিকে পুলিশ অফিসার সিস্টেমের ক্ষমতা, আর অন্যদিকে হ্যাকার বাবার টেকনিক্যাল বুদ্ধিমত্তা। এই দুইয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে জানতে ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি দৃশ্যম মুভির পরিচালক জিতু জোসেফ পরিচালিত মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া ব্রেইনের সাথে খেলা সাসপেন্স থ্রিলার মুভি ভালাতো ভাষাতে কল্যাণের কথা। মুভির প্রথমেই আমাদের সিআই অ্যান্থনি জেভিয়ার আর তার ছেলে ফিলিপকে দেখানো হয়। মূলত বাবা ছেলে হলেও তাদের মধ্যে সম্পর্কটা একদম ভালো নয়, দুজনেই একটা দূরত্ব বজায় রাখে। ফিলিপও অ্যান্থনিকে কবে বাবা বলে ডেকেছে তাও তার মনে নেই। অবশ্য এসবের পিছে কিছু কারণও আছে, তা আমি ধীরে ধীরে আলোচনা করব। ওই বিষয় নিয়ে মূলত তারা এক সাইকোলজিস্টের সাথে কথা বলছিল। অন্য দৃশ্যে আমাদের আইরিন নামে একটি মেয়েকে দেখানো হয়, থানায় বসে অপেক্ষা করছে। কিছু সময় পর অ্যান্থনি থানায় এসে দেখে আইরিন বসে আছে। মূলত আইরিন একজন মানবাধিকার কর্মী, আজও একটি মেয়ের কমপ্লেন নিয়ে এসেছে। তাই অ্যান্থনি ভিতরে গিয়ে ওই মা মেয়ের সাথে কথা বলে। এই মেয়েটির নাম দীপ্তি। দীপ্তির অভিযোগ রাজীব নামে তার এক ক্লাসমেট তার সাথে মিসবিহেভ করছে, তাই সে কমপ্লেন করতে চায়। কিন্তু অ্যান্থনি আগে থেকেই রাজীবদের সাথে চুক্তি করে এসেছে। তাই অ্যান্থনি দীপ্তির মাকে বলে, আপনার মেয়ে তো মিথ্যা বলছে, ও যেমনটা বলছে এমন কিছুই হয়নি। আসলে 2 বছর যাবৎ আপনার মেয়ে রাজীবের সাথে সম্পর্কে লিপ্ত ছিল, কিন্তু গত 1 বছর যাবৎ আপনার মেয়ে রাজীবের গোপনে সিজন নামে অন্য একটি ছেলের সাথে আবার সম্পর্ক করেছে। এটা জানার পরই এসব নিয়ে ওদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল। তাই এখন রাজীবকে ফাঁসাতে ও মিথ্যা অভিযোগ করছে। যদিও দীপ্তি বারবারই বলছিল যে আপনি আমার বন্ধুদের সাথে কথা বলুন, এসব কিছুই হয়নি। তারপর অ্যান্থনি বলে, আমি সবার সাথে কথা বলেছি, তারাও এমনটাই বলেছে। এমনকি তুমি যে মাঝে মধ্যে রাজীবের বাড়িতে যেতে, আমার কাছে তারও প্রমাণ আছে। এই সব কিছু শোনার পর দীপ্তির মার মাথাটা একদম নিচু হয়ে যায়। অ্যান্থনি তাকে বোঝায়, দেখুন ওরা প্রভাবশালী, ওদের কিছু হবে না। আর যে মেয়েটা আপনাদের এখানে নিয়ে এসেছে তারও কিছু হবে না, মান সম্মান গেলে আপনাদেরই যাবে। এখন ভালো করে চিন্তা করে দেখুন কমপ্লেন করবেন কি করবেন না। এসব কথা শোনার পর দীপ্তির মা কমপ্লেন না করেই বের হয়ে যায়। আর এরপরই এসপি কল করে আপডেট জানতে চায়। আমরাও জানতে পারি এসপি আর অ্যান্থনি রাজীবের বাবার সাথে ডিল করেছিল, এখন সেই টাকার ভাগ বাটোয়ারা করছে। অন্যদিকে আইরিন দীপ্তিদের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু দীপ্তির মা কোনো কথা না বলে বের হয়ে যায়। দীপ্তি তখনও তার মাকে বোঝাচ্ছিল, মা এসব কিছুই হয়নি, সব কিছু মিথ্যা অভিযোগ। তুমিও যদি আমাকে বুঝতে না চাও, আমার মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। দীপ্তির মাও রাগের মাথায় বলে বসে, বেঁচে আছিস কি জন্য? এসব করার আগে মরতে পারিসনি? মায়ের মুখে এই কথা শোনার পর দীপ্তি তার কষ্ট চেপে রাখতে না পেরে চলন্ত অটো থেকে একটি পিকআপের সামনে ঝাঁপ দিয়ে স্পটেই মারা যায়। অন্যদিকে অ্যান্টনি তার ছেলে ফিলিপকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখনই আইরিন দীপ্তির রক্তমাখা একটি জামা এনে অ্যান্টনিকে উদ্দেশ্য করে বলে যে মৃত মেয়েটির রক্তমাখা জামা এটি, এখন এটা গিলুন। ফিলিপ আইরিনকে বাধা দেওয়ার চেষ্টা করলে আইরিন ফিলিপকে বলে যে তুমি দূর হয়ে যাও, আগে তোমার বাবাকে শেখাও কীভাবে মানুষের সাথে বিহেভ করতে হয়। যে জন্য ফিলিপও এক সময় অ্যান্টনির উপর রাগ করে বের হয়ে যায়। সিন চলে যায় এই ঘটনার 1 বছর পর। আমাদের আইরিনের বাবা স্যামুয়েলকে দেখানো হয়। কুট্টিকারামে স্যামুয়েলের একটি কম্পিউটার অ্যাক্সেসরিজের শপ আছে। এদিকে আজ আইরিনের বাড়িতে ফেরার কথা, তাই স্যাম তার স্ত্রী তেরেসাকে নিয়ে বাস স্টপে গিয়ে আইরিনকে পিক করে। আইরিন মূলত একজন এলএলবি স্টুডেন্ট, শহরে পড়াশোনা করে, আর পড়াশোনার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে। মাঝে মাঝে যখনই সময় পায় বাবা মার সাথে দেখা করতে বাড়িতে আসে। স্যাম আর তেরেসারও অন্য কোনো বাচ্চা নেই, তাই আইরিনই তাদের একমাত্র পৃথিবী। স্যাম একদিন জানতে পারে আইরিন তার বান্ধবী বিনাকে নিয়ে একটি ইললিগাল মাইনিংয়ের উপর প্রতিবেদন বানাচ্ছে। যদিও স্যাম প্রথমে আইরিনকে বোঝানোর চেষ্টা করে যে এসব তো পাওয়ারফুল মানুষের কাজ, তাদের বিরুদ্ধে রিপোর্ট করা নিরাপদ হবে না। অবশ্য আইরিন এসব নিয়ে চিন্তা করে না, সে ন্যায়ের পথে লড়তে চায়। এর মধ্যে আইরিনের ছুটি শেষ হয়ে যাওয়ায় আইরিন কার নিয়ে চলে যায়। অন্যদিকে সিআই অ্যান্টনিকে দেখা যায় একটি লজে রেড দিয়েছে। মূলত এই লজের একটি রুমের মধ্যে ফিলিপ আর রাজীব রাগ নিচ্ছিল, তাই অ্যান্টনি তাদের হাতে নাতে ধরে সবার সামনে মারধরও করে। তারপরও ফিলিপ আর রাজীব কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়।
এখানে একটি বিষয় বলে রাখি, ফিলিপ আগে রাজীবকে জানতো না। অ্যান্টনি পুলিশের অফিসার বলে সেই সুবিধা নিতেই রাজীব ফিলিপের সাথে বন্ধুত্ব করেছে। মানে দীপ্তির ওই ঘটনার পর থেকেই ফিলিপ আর রাজীবের বন্ধুত্ব তৈরি হয়েছে। এর জন্য ফিলিপের ড্রাগ অ্যাডিকশনের পিছে অ্যান্টনি দায়ী। আবার ফিলিপকে জন্ম দিতে গিয়ে ফিলিপের মা মারা গিয়েছিল। সেই দিনের পর থেকে অ্যান্টনি ফিলিপকে একটু অন্য চোখে দেখে এসেছে। তাই ফিলিপের আজ এই অবস্থার পিছে একমাত্র অ্যান্টনি দায়ী। সিন চলার পরবর্তী দিন, আইরিন বাড়ি থেকে ফেরার পর স্যাম আইরিনের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, ফোনটাও বন্ধ। তাই স্যাম আইরিনের বান্ধবী বিনাকে কল করে আইরিনের ফ্ল্যাটে যেতে বলে। বিনাও সাথে সাথে আইরিনের ফ্ল্যাটে গিয়ে দেখে আইরিনের ফ্ল্যাট তো বন্ধ, চাবিটাও সামনে টবে রাখা। তার মানে আইরিন গত রাতে ফিরেনি। এই জন্য স্যাম বিনাকে নিয়ে থানায় যায়। তারা সিআই অ্যান্টনির কাছে আইরিনের বিষয় বলে যে গতকাল রাত 9:45 স্যাম যখন আইরিনকে কল করেছিল, আইরিন তাকে বলেছিল সে তার কার ড্রাইভ করে ফ্ল্যাটের দিকে যাচ্ছে। তবে কথার মধ্যে আইরিনের কারের কাছে কেউ একজন এসেছিল। স্যাম কথা বলার সময় তার উপস্থিতি বুঝতেও পেরেছিল, কিন্তু এক্স্যাক্টলি কে ছিল সেটা জানতে পারেনি। আবার আজই বিনার সাথে ইল্লিগাল মাইনিংয়ের ওই কেসের বিষয়ে কথা বলার কথা ছিল। স্যাম এসআই দেবানের কথাও জানতে চায় যে আইরিন আমাকে তার কথা বলেছিল, সে আইরিনের সাথে একটি কেসের বিষয়ে অনেকবার কথা বলেছে। অবশ্য দেবান তখন বাইরে, তাই অ্যান্টনি রাইটার জনিকে ডেকে আইরিনের মিসিং কমপ্লেনটি রেজিস্টার করতে বলে। তবে আইরিনের নাম শোনা মাত্রই আইরিনকে চিনতে পেরে জনি কেমন যেন আশ্চর্যজনকভাবে অ্যান্টনির দিকে তাকায়। অ্যান্টনি স্যামের কাছে জানতে চায় আইরিনের কোনো বয়ফ্রেন্ড ছিল। স্যাম এবং বিনা দুজনই জানায় যে না, এমন কিছু ছিল না। তবে স্যামের তখন মনে পড়ে আইরিন তাদেরকে দীপ্তির ওই কেসের কথা বলেছিল, কারণ দীপ্তির ওই কেসে ইনভলভ হওয়ার পর থেকে রাজীব মাঝে মধ্যে আইরিনকে ফোনে থ্রেট দিয়ে আসছিল। তবে বিনা জানায় রাজীব নামে কারোর কথা আইরিন তার সাথে শেয়ার করেনি, তাই রাজীব নামে কাউকে সে চিনেও না। কিন্তু থানা থেকে ফেরার পরে বিনাকে দেখা যায় রাজীবের বাড়িতে গিয়েছে, এবং গিয়েই জানতে পারে রাজীব গতকাল অনেক রাতে ফিরেছিল, তাও মাতাল অবস্থায়। তাই বিনার সন্দেহ হচ্ছে রাজীব আইরিনের সাথে কিছু একটা করতে পারে। কিন্তু রাজীব আইরিনের বিষয়ে বিনাকে কিছু বলতেই চাচ্ছে না। যদিও বিনা থানায় বলেছে রাজীবকে সে চিনে না, মূলত রাজীব বিনারই কাজিন। আবার এদিকে স্যাম এসআই দেবানের সাথে দেখা করে এবং জানতে চায় যে আপনি একটি কেসের বিষয়ে আইরিনকে কল করেছিলেন, সেটা কি কেস ছিল। দেবান জানায় এটা সিআই অ্যান্টনির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কেস ছিল। মূলত আগামী সপ্তাহেই দীপ্তির কেসের হেয়ারিং, আর আইরিন ছিল একমাত্র প্রত্যক্ষদর্শী। আইরিন যদি তার সাক্ষী দিত তাহলে সিআই অ্যান্টনি ফেসে যেত। তাই আইরিন নিখোঁজ হওয়ায় কারোর যদি উপকার হয় সেটা অ্যান্টনির। সোজা কথায় বলতে গেলে দেবান ধারণা করছে অ্যান্টনি হয়তো আইরিনকে গায়েব করতে পারে। এর মধ্যে আইরিনের নিখোঁজের খবরটি বিভিন্ন নিউজ চ্যানেলে প্রকাশ হয়ে যায়। অ্যান্টনিও টিম নিয়ে তদন্ত শুরু করে। গতরাতে আইরিন একটি সুপার শপে এসেছিল। সেখানে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে আইরিন 9:30 এখান থেকে বের হয়েছে। সাধারণত 9:55 মধ্যে তার ফ্ল্যাটে পৌঁছে যাওয়ার কথা। আবার 9:45 স্যামের সাথে ফোনে কথা হয়েছিল। তার মানে এখান থেকে 15 মিনিট ড্রাইভ করার পর হয়তো আইরিনের সাথে কিছু একটা হতে পারে। তবে সেখান থেকে ফ্ল্যাটে যাওয়ার দুইটি পসিবল রুট আছে, একটা আশ্রম জাংশন রুট আর একটা পকেট রোড। যদিও পকেট রোডটি আইসোলেটেড, এত রাতে ওদিকে যাওয়ার সম্ভাবনা একদমই কম। তাও অ্যান্টনি অন্যদের বলে তোমরা ওই পকেট রোডে গিয়ে তথ্য নাও, সেখানে সিসিটিভি কালেক্ট করো, আর আমি আশ্রম রোডে গিয়ে সেখানে সিসিটিভিগুলো চেক করে দেখি। তো কথা মতো দুইটি টিম দুই দিকে বিভক্ত হয়ে চলে যায়। অ্যান্টনি আশ্রম রোডের একটি গোল্ড লোনের দোকানের সিসিটিভি চেক করে, আর এখানে আমরা দেখতে পাই গতরাতে আইরিন যখন এখান দিয়ে যাচ্ছিল এখানে দাঁড়িয়ে স্যামের সাথে ফোনে কথা বলছিল। তখনই অ্যান্টনি আইরিনের কারের পাশে এসে দাঁড়িয়েছিল, আর ওই সময় অ্যান্টনি ছিল নেশাগ্রস্ত। তাই অ্যান্টনি আইরিনকে কার থেকে নামতে বললেও আইরিন নিজের সেফটির জন্য কার থেকে না নেমে কার নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। অ্যান্টনিকেও দেখা যায় পুলিশ জিপ নিয়ে আইরিনের কারটিকে ফলো করছে। আর এই ফুটেজটি দেখা মাত্রই অ্যান্টনি কম্পিউটার থেকে ওই ফুটেজটি ডিলিট করে দেয়, সাথে শপের মালিককে বলে দেয় যে যদি কেউ তদন্ত করতে আসে তুমি বলবে 1 মাস যাবত তোমার সিসিটিভি কাজ করে না, আর এখানে যে আমি এসেছিলাম সেটাও গোপন রাখতে হবে। তার মানে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে আইরিনের নিখোঁজের পিছে অ্যান্টনির হাত নিশ্চয় আছে, আর এই জন্য অ্যান্টনি এখন এই প্রমাণগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আবার এদিকে বিনার সন্দেহ হচ্ছে রাজীব হয়তো আইরিনের সাথে কিছু করতে পারে। তাই বিনা থানায় গিয়ে সত্যিটা স্বীকার করে যে রাজীব আমারই কাজিন, কিন্তু ভয়ে তখন আমি বলতে পারিনি। এমনকি বিনা এটাও জানায় রাজীব যে বিনার কাজিন এই বিষয়টা আইরিন নিজেও জানত না। তবে এর মধ্যে এক কনস্টেবল এসে জানায় আশ্রম রোডের শেষের একটি সিসিটিভি ক্যামেরাতে আইরিনের কার পাস হতে দেখা যায়নি, তবে পুলিশ জিপ পাস হতে দেখা গেছে। আমরা আগেও দেখেছিলাম অ্যান্টনি পুলিশ জিপ নিয়ে আইরিনের কারটিকে ফলো করছিল,
আর শুধুমাত্র পুলিশ জিপ যদি দেখা যায়, তার মানে আইরিনের কার সেখান থেকে অন্য কোথাও গিয়েছে। এই জন্য কনস্টেবল পাশের জঙ্গলের রাস্তা তল্লাশি করতে যায়। আর সেখানে তল্লাশি করেই আইরিনের কারের মধ্যে আইরিনের ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে স্যাম আর তেরেসাও আসে, কিন্তু স্যাম লক্ষ্য করে আইরিনের এমন অবস্থা করা হচ্ছে, তেরেসা দেখে এটা সহ্য করতে পারবে না। তাই স্যাম তেরেসাকে দেখতে না দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর আইরিনের বডিটি পোস্টমর্টমে পাঠানো হয়। পরবর্তী দিন পোস্টমর্টম শেষ করে ডক্টর জানায় আইরিনের মৃত্যুর আগে আইরিনের জিহ্বা এবং তার ইন্ডেক্স ফিঙ্গারটি কেটে ফেলা হয়েছিল, তবে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি নেই। মাথায় ভারী কিছু দিয়ে প্রচণ্ড আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে। সব মিলে ডক্টর ধারণা করছে যেই খুনটি করেছে সে বদলা নেওয়ার জন্যই আইরিনকে এত কষ্ট দিয়ে খুন করেছে, যাতে মৃত্যুর আগে ও কষ্ট অনুভব করতে পারে। তাই আইরিনকে জানে বা ভালো করে চিনে এমন কেউ হয়তো বা খুনটি করতে পারে। এরপর আইরিনের বডিটি রিলিজ করা হয়। আবার সিআই অ্যান্টনির বিরুদ্ধে যেহেতু অভিযোগ রয়েছে, তাই সিআই অ্যান্টনি যেন আইরিনের কেসটি তদন্ত করতে না পারে, এর জন্য স্যাম এসপি বরাবর একটি আবেদন দিয়েছে। তাই এসপিরও এখন কিছু করেনি, কারণ এটি খুবই সেন্সিটিভ ম্যাটার। তাই ডিওএসপি ফিরোজকে এই কেসের তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এবং তাকে তদন্ত করতে একটি টিমও গঠন করে দেওয়া হয়। ফিরোজ অবশ্য অ্যান্টনিকে বোঝায় যে এটা শুধুমাত্র ওই মেয়ের বাবা এবং প্রেসকে দেখানোর জন্য, সবকিছু আমাদের ফেভারই হবে। আর তুমি তো আমাদের সাসপেক্ট না, তাই না? অ্যান্টনির নজরে রাজীবই এই খুনের প্রাইম সাসপেক্ট। আইরিনের বডি পাওয়ার পর থেকে রাজীব মিসিং। কেসের দায়িত্বভার বুঝে নিয়েই ফিরোজ গোপনে এসআই বিদ্যার সাথে কথা বলে এবং জানতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে সেখান থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা সম্ভব হয়নি। সাথে বিদ্যা আইরিনের বাবা স্যামের কথা বলে, যা আমাদের মনে হয় তাকে একটু সাবধানে হ্যান্ডেল করা উচিত। বিদ্যা বলে স্যাম কুট্টির কারণে একটি অরফানেজে বড় হয়েছে। অরফানেজের অন্য বাচ্চাদের থেকে স্যামের আইকিউ লেভেল অনেক হাই ছিল, তাই সেখানে থাকা নানরা স্যামকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য পাঠিয়েছিল। এমনকি স্যাম সেই ফিল্ডে সব থেকে বেস্ট ছিল। পড়াশোনা শেষ করে স্যাম তার বেশ কিছু বন্ধুকে নিয়ে এর্নাকুলাম একটি সাইবার সিকিউরিটি ফার্ম খুলেছিল। কোম্পানি শুরুর পর থেকে তাদের বিজনেস খুব ভালো চলছিল, কিন্তু তাদের মধ্যে এক পার্টনার তার নাক্সাল ফ্রেন্ডের জন্য একটি গভর্নমেন্ট ওয়েবসাইট হ্যাক করে। অবশ্য স্যাম এই বিষয়ে কিছুই জানত না। তারপর স্যাম যেহেতু ওই বিজনেসের সাথে জড়িত ছিল, স্যামও ওই কেসে ফেসে যায়। কিছুদিনের মধ্যে কোম্পানিটিও বন্ধ হয়ে যায়। কেসটা এখনও চলছে, কিন্তু ওই ঘটনার কারণে স্যাম তার প্রফেশন, তার কেরিয়ার সবকিছু হারিয়ে ফেলে। আর এখন তো তার একমাত্র মেয়েটিও হারিয়ে গেল। তাই এমন পর্যায়ে স্যামের মতো মানুষ যে কীভাবে রিয়্যাক্ট করবে সেটা প্রেডিক্ট করা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য তাদেরকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। এদিকে আইরিনের বডিটি সৎকার করতে নেওয়া হয়েছে, কিন্তু আইরিনের বডিতে এমন অবস্থা করা হচ্ছে যে আইরিনের বাবা মা শেষবার তাদের মেয়েটার চেহারা পর্যন্ত দেখতে পারল না। একজন বাবা মায়ের জন্য এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে। তারপরও বুকে পাথর চাপা দিয়ে তারা মেয়ের সৎকার করে। সিন চলে যায় সিআই অ্যান্থনির বাড়িতে। ওই রাতে অ্যান্থনির লজে ফিলিপকে মারধর করার কারণে ফিলিপ রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে। অ্যান্টনি যদিও তার কাছে ক্ষমা চাইছে যে আমার এত মানুষের মধ্যে তোকে এইভাবে মারাটা উচিত হয়নি, তারপর ফিলিপ কোনো কথা শুনতে চাচ্ছে না। এর মধ্যে টিভিতে একটি নিউজ আসে, আইরিন গত 1 বছর যাবৎ দীপ্তির ওই কেসের মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অ্যান্টনির বিরুদ্ধে তদন্ত করছিল। সেই জন্য হয়তোবা অ্যান্টনি আইরিনকে খুন করতে পারে। তাই অ্যান্টনিকে এখন আইরিনের খুনের প্রাইম সাসপেক্ট হিসেবে দেখা হচ্ছে। অবশ্য অফিসিয়ালভাবে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। আবার ফিলিপ বাড়ি থেকে চলে যাওয়ার পরও অ্যান্টনি বারবার ফিলিপের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু ফিলিপ তার ফোন কলটাও রিসিভ করছে না, কারণ ফিলিপ ভালো করে জানে তার বাপ কত বড় শয়তান। এরপর ফিরোজ অ্যান্টনিকে তার অফিসে ডেকে 2 ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করে এবং এই জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করে নতুন করে নিউজে প্রকাশ করা হয় সেই স্টেটমেন্টের নতুন কিছু তথ্য উঠে এসেছে। তবে শুধু অ্যান্টনিকে জিজ্ঞাসাবাদই নয়, ফিরোজরা ওই সকল জায়গার সিসিটিভি কালেক্ট করতে শুরু করে। তারা সেই গোল্ডের লোন শপেও যায় এবং সেখানে গিয়েও জানতে পারে যে তার সিসিটিভি ফুটেজ ড্যামেজ হয়ে গেছে, যেটা অ্যান্থনি আগে ডিলিট করে দিয়ে এসেছিল। ফিরোজ রাজীবের মায়ের সাথে কথা বলে, এমনকি রাজীবের বাড়িটিও তল্লাশি করে, কিন্তু সেখানেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, বা রাজীব কোথায় আছে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। এর মধ্যে এক কনস্টেবল আশ্রম রোডের শেষের যে একটি পেট্রোল পাম্প আছে সেখানে একটি সিসিটিভি ফুটেজ এনে অ্যান্টনিকে দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাজীবের কার ওই সময় সেখান দিয়ে পার হয়ে যাচ্ছে। আবার পুলিশের কাছে এখনও পর্যন্ত রাজীবই প্রাইম সাসপেক্ট, কিন্তু ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ফিরোজ ধারণা করছে এটা রাজীবের একার কাজ নয়, রাজীবকে হয়তোবা কেউ প্রোটেক্ট করছে। আর সেটা কে প্রোটেক্ট করতে পারে তা আমরা ভালো করে জানি, কারণ অ্যান্টনি নিজেই রাজীবকে প্রোটেক্ট করছে। এমনকি ঘটনার আগে এক রাতে অ্যান্টনি আর রাজীবকে একটি বারে কথা বলতে দেখা গিয়েছে। অ্যান্টনি খুব চতুরতার সাথে সেই বারের সিসিটিভি ফুটেজও ডিলিট করে দেয়।
যাতে তার সাথে রাজীবের কোনো কানেকশন কেউই জানতে না পারে। তবে এর মধ্যে একদিন রাজীবের মায়ের কাছে একটি পার্সেল আসে। রাজীবের মা সাথে সাথে অ্যান্টনিকে বিষয়টি জানিয়ে দেয়। আবার সাইবার সেল থেকেও জানতে পারে রাজীবের ফোনটি অন হয়েছে। তাই ফিরোজও লোকেশন ট্র্যাক করে সেই জায়গার উদ্দেশ্যে বের হয়ে যায়। অ্যান্টনিও রাজীবের মায়ের সাথে দেখা করে ওই বক্সটি খুলে দেখে এই বক্সের মধ্যে তো রাজীবের ফোন দেয়া হয়েছে, আর এই ফোনটি এখনও পর্যন্ত ওপেন আছে, কিন্তু ফোনটি লক করা। অ্যান্টনি তখন নিজের মতো করে লক খোলার চেষ্টা করছিল, কিন্তু খুলতে পারছে না। তবে অ্যান্টনি লক্ষ্য করে সে নিজের ফোনে যে ওয়ালপেপার দিয়ে রেখেছিল রাজীবের ফোনে সেম ওয়ালপেপার দেওয়া রয়েছে। তাই অ্যান্টনি নিজের ফোনের লক স্ক্রিনের যে পিন ছিল সেই পিন দিতেই রাজীবের ফোনটি খুলে যায়। এতে করে অ্যান্টনি স্পষ্ট বুঝতে পারছে তার ফোনের ডেটা হ্যাক করা হয়েছে। এমনকি রাজীবের ফোনের গ্যালারির মধ্যে একটি ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে যেখানে স্যামকে দেখা যায়। এর মধ্যে ফিরোজ এসে পড়ে। অ্যান্টনি ফিরোজকে ভিডিও ক্লিপটি দেখায় যেখানে স্যাম একটি বস্তার মুখ খুলে রাজীবকে দেখায় যে রাজীব তার কাছে রয়েছে, তবে এখনও পর্যন্ত জীবিত। স্যাম অ্যান্টনিকে উদ্দেশ্য করে বলে, আমার মেয়ে সবসময় বলতো মৃত ব্যক্তিরও ন্যায় পাওয়ার অধিকার আছে, আর একজন জীবিত ব্যক্তি হিসেবে আমাদের দায়িত্ব তাকে সেটা পাইয়ে দেয়া। শুনুন অ্যান্টনি স্যার, আপনি ওকে যেখানে লুকিয়ে রাখুন না কেন আমি সেখান থেকে খুঁজে বের করতে পারতাম। স্যাম ওই বস্তাটি সরিয়ে রেখে কারের ভিতর থেকে দুটি হিংস্র কুকুর ছেড়ে দেয়। সাথে সাথে কুকুরগুলো রাজীবের উপর আক্রমণ করে। তখন শুধু রাজীবের চিৎকারের শব্দ পাওয়া যাচ্ছিল। রাজীবের মা বারবার চিৎকার করে বলছে, আপনারা আমার ছেলেটাকে বাঁচান। কিন্তু অ্যান্টনিদের হাতে তো সেই সময় নেই, কারণ ভিডিওটা তো অনেক আগে করে পাঠিয়েছে। সবশেষে স্যাম শুধু বলে, চিৎকার শব্দ পাচ্ছেন, দেখছেন কিভাবে কান্না করছে। আমি ইচ্ছা করলে তাকে বাঁচাতে পারতাম, কিন্তু আমার মেয়েটাও মৃত্যুর আগে ঠিক একইভাবে কান্না করেছে। ওকেও তো সেভাবে কাঁদতে হবে। ইউনিফর্মের মধ্যে থাকা আপনাদের মতো পুলিশ অফিসাররা কখনোই এই কান্না অনুভব করতে পারবেন না, কিন্তু এখন থেকে আমি আপনাকে অনুভব করব। আপনাকে অনুভব করতে হবে অ্যান্টনি স্যার, কারণ আমার মেয়ের মৃত্যুর জন্য দ্বিতীয় যে ব্যক্তি দায়ী সে আপনি। স্যামের এই ভিডিওটির পর এসপি অ্যান্টনিকে ডেকেও জানতে চায় যে তুমি যদি এই কেসের মধ্যে ইনভলভ থাকো স্বীকার করো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে বাঁচাবো। কিন্তু অ্যান্টনির কথা, না স্যার, আমি কোনোভাবে ইনভলভ নেই, আর রাজীব নামে আমি কাউকে চিনিও না। আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আমি ওকে চিনি বা ওর সাথে আমার কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, বা আমি ওকে পোর্ট্রেট করার চেষ্টা করেছি, আপনার প্রমাণ দেখান, আমি সব শাস্তি মাথা পেতে নিব। কারণ অ্যান্টনি তো আগে থেকে সব প্রমাণ মিটিয়ে দিয়েছে। তাই অ্যান্টনি উল্টো বলে যে স্যাম মেন্টালি ফিট নয়। এমনকি স্যাম যে ভিডিওটি রেকর্ড করে পাঠিয়েছে সেখানে রাজীবকে কখন এবং কোথায় গিয়ে খুন করেছে ওই ভিডিও থেকে তারা কোনো ক্লুই বের করতে পারেনি। সিন চলে যাওয়ার পরবর্তী দিন অ্যান্টনি ধারণা করছে ফিলিপকে ঠিকমতো সময় না দেওয়ার কারণে হয়তোবা ফিলিপের সাথে তার দূরত্ব বেড়েছে। তাই মেডিকেল লিভ নিয়ে ফিলিপের সাথে সময় কাটানোর প্ল্যান করছিল। তার রাতের বেলা থানা থেকে বের হওয়ার আগে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। ঠিক তখনই এক নিউজ চ্যানেলের রিপোর্টার এসে জানায় তাদের নিউজ চ্যানেল অফিসে একটি নম্বর থেকে কল করে বলা হয়েছে আজ রাতের বেলায় আইরিনের খুনি এই থানায় এসে আত্মসমর্পণ করবে। এটা শুনে সবাই একটু অবাকই হয়। অ্যান্টনি নিজে ওই নম্বরটিতে কল করে দেখে নম্বরটি বন্ধ। অ্যান্টনি ধারণা করে হয়তো কেউ প্র্যাঙ্ক করেছে। তারপর নিউজ চ্যানেলে যারা কাজ করে তারা বাইরে অপেক্ষা করতে চায়। অ্যান্টনি বিদ্যাকে সাইবার সেলের নম্বর দিয়ে তার ডিটেলস বের করতে বলে। যদিও অ্যান্টনি প্র্যাঙ্ক ভাবছে, বিষয়টাকে হালকাভাবে দেখতে পারছিল না। অন্যদিকে ফিরোজকে দেখা যায় স্যামের ওয়াইফ তেরেসার সাথে দেখা করতে গিয়েছে, কারণ ওই ভিডিওর পর থেকে স্যামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তেরেসা বলতে পারছে না স্যাম কোথায়, তার সাথে যোগাযোগও করতে পারছে না। তবে তেরেসার কথা, স্যাম যেমনটা করছে সেটা ঠিক করছে, কারণ আইরিনের সাথে যেটা হয়েছে তার জন্য এটাই প্রাপ্য ছিল। আর আইনের উপর থেকে তাদের আস্থা অনেক আগে উঠে গেছে। অন্যদিকে থানায় লাল রঙের একটি কার প্রবেশ করে, আর ওই কার থেকেই স্যাম নেমে আসে। সাথে সাথে নিউজ চ্যানেলের সবাই এসে ঘিরে ধরে। পুলিশ সদস্যরাও স্যামকে দেখতে পেয়ে দ্রুত ধরে ভিতরে নিয়ে আসে। অ্যান্টনি স্যামকে বোঝায়, দেখো তোমার ভিতর দিয়ে কি হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারছি। এই কেসটি এখন ডিএসপি ফিরোজ স্যার হ্যান্ডেল করছে। আমি নিজে তাকে কল করব, কিন্তু তোমাকে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। রাজীবের বিষয়ে বলতে হবে তুমি ওর সাথে কী করেছো বা এখন কোথায়। আইনগত দিক দিয়ে যতদূর সম্ভব আমরা সাহায্য করব। কিন্তু স্যামের কথা, পরিস্থিতি এখনও আমার হাতে। যতক্ষণ পর্যন্ত আমি আপনার হাতে হ্যান্ডেল না করছি ততক্ষণ পর্যন্ত আপনারা কিছুই করতে পারবেন না। স্যাম অ্যান্টনিকে বলে যে আপনি আমার জন্য একটি কাজ করতে পারবেন, বাইরে থাকা সাংবাদিকদের একটি স্টেটমেন্ট দিবেন। অ্যান্টনির কথা কী স্টেটমেন্ট? স্যাম বলে রাজীব মারা যাওয়ার আগে ও আমাকে বলেছে আমার মেয়ের মৃত্যুতে আপনার হাত আছে, আপনি দ্বিতীয় ব্যক্তি। আমি ইচ্ছা করলে আপনাকে জীবন্ত চালিয়ে দিতে পারতাম, কিন্তু আপনি যদি রিপোর্টারদের কাছে গিয়ে স্বীকার করেন যে আমার মেয়ের খুনের জন্য আপনি দায়ী, তাহলে আমি সবকিছু এখানে শেষ করে দিব।
যদিও অ্যান্টনি স্বীকার করতে চাচ্ছিল না, স্যামের কথা আমি সবকিছু জানি। আপনি কেন এবং কিভাবে করেছেন আমিও জানি, আপনিও জানেন। তাই সময় নষ্ট না করে রিপোর্টারদের সাথে কথা বলুন, সবাই সত্যিটা জানুক। স্যামের মুখে এসব কথা শুনে অ্যান্টনি জনিকে বলে ও পাগল হয়ে গেছে, ফিরোজ স্যারকে কল করে এখানে ডাকো। এই জন্য বিদ্যা ফিরোজকে কল করতেই যাচ্ছিল, তখনই স্যাম বলে ওঠে, আমি যেভাবে যা বলেছি তেমন যদি না করেন, এরপরে যা কিছু হবে তার জন্য শুধুমাত্র আপনি একা দায়ী থাকবেন। তাই বিদ্যার কল করতে সাহস পাচ্ছে না। স্যাম অ্যান্টনির ফোন ব্যবহার করে সেই ফোন থেকে একটি কল করতে চায়, তবে ফোনটি হাতে নিয়েই ডায়ালে ওই নম্বরটি দেখেই বলে, ও এই নম্বরটি তাহলে আপনি পেয়ে গেছেন, ভালোই হলো। এখন থেকে এই নম্বরটি ভালো করে মনে রাখবেন, কারণ এরপর থেকে আপনার এই নম্বরটি প্রয়োজন পড়বে, মানে মিডিয়া যে নম্বরটি দিয়েছে। স্যাম ওই নম্বরটিতে কল করতেই অন্য পাশ থেকে ফিলিপ কল রিসিভ করে। আর ফিলিপের শব্দ শোনা মাত্রই অ্যান্টনিতে একদম চমকে ওঠে। শুধু অ্যান্টনি নয়, থানায় থাকা সবাই পুরো চমকে উঠেছে, কারণ এতক্ষণ পর্যন্ত সবাই জানত স্যাম শুধু রাজীবকে অপহরণ করেছিল। এখন তো ফিলিপও স্যামের হাতে। স্যাম অ্যান্টনিকে এটাও জানায়, তোমার ছেলেকে একটি কফিনের মধ্যে পড়ে আমি মাটি চাপা দিয়ে এসেছি। এদিকে ফিলিপও বারবার বলছে, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফোন বন্ধ হয়ে যাবে। ফিলিপকে কোথায় রাখা হয়েছে ফিলিপ নিজেও বলতে পারছে না। অ্যান্টনি সাথে সাথে বিদ্যাকে ওই নম্বরটি ট্রেস করতে বলে এবং স্যামের কাছে জানতে চায়, আমার ছেলে কোথায়, স্যামের কথা নিজে খুঁজে বের করো। অ্যান্টনি তখন নিজের রাগ সামলাতে না পেরে স্যামকে লাথি দিয়ে ফেলে সবার সামনে মারতে চেষ্টা করে। অবশ্য অন্য সদস্যরা অ্যান্টনিকে সামাল দেওয়ার চেষ্টা করছে। তারপর অ্যান্টনি স্যামকে গান পয়েন্ট করে। কিন্তু স্যামের কথা, তোমার কি মনে হয় মৃত্যুর ভয়ে তুমি আমার থেকে সব কিছু বের করতে পারবে? স্যাম তার পকেট থেকে একটি পয়জনের শিশি বের করে দেখায় এবং বলে, 5 মিনিট আগে আমি এটা খেয়েছি। স্যামের কথা, 5 মিনিটের মধ্যে এমনিতে মারা যাব, বুলেট নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এমন ব্যক্তিকে মৃত্যুর ভয় কিভাবে দেখাবে? অ্যান্টনি স্যামকে অনুরোধ করে বলে, দেখো স্যাম, ফিলিপ আমার একমাত্র ছেলে, আমি আইরিনকে খুন করিনি, আর রাজীবকে আমি চিনি না। স্যাম তখন টিভির দিকে ইশারা করে, আর তখনই নিউজে দেখাচ্ছে অ্যান্টনি আর রাজীবের বারে বসে যে কথোপকথন হয়েছিল সেই ভিডিওটি লিক হয়ে যায়। যদিও অ্যান্টনি ভেবেছিল সে ডিলিট করলে সব কিছু মুছে যাবে, কিন্তু সে জানতো না স্যাম কত বড় লেভেলের একটা হ্যাকার। সে ইচ্ছা করলে সেগুলো রিকভার করতে পারবে। মূলত আইরিনকে হারানোর পর তাদের একমাত্র সন্তানকে হারিয়ে যে কষ্টটা অনুভব করেছে, যে পেইন তারা পেয়েছে, অ্যান্থনিকেও ঠিক একই রকম পেইন অনুভব করাতে চাচ্ছে। কারণ স্যামের কথা, তোমার চোখের সামনে তোমার সন্তান যখন মারা যাবে, তুমি চাইলেও তাকে বাঁচাতে পারবে না, তখন তুমি বুঝতে পারবে সন্তান হারানোর কষ্ট কতটুকু। এর থেকে সহজ শাস্তি আমি তোমাকে দিতে পারলাম না অ্যান্টনি। অ্যান্টনি তখনও স্যামকে অনুরোধ করে, তোমার যদি বদলা নিতে হয় আমার সাথে নাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও। স্যাম বলে, আপনি যদি আপনার সব অপরাধ স্বীকার করে নেন তাহলে আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি। সাথে এটাও বলে, আপনার ছেলেকে যেখানে আমি দাফন করেছি সেখান থেকে এখানে আসতে আমার 15 মিনিট সময় লেগেছে, আর এখানে এসেছি তাও 15 মিনিট হয়েছে, তার মানে 30 মিনিট। আপনার ছেলের বক্সের মধ্যে কতক্ষণ বেঁচে থাকবে? পারলে আপনার ছেলেকে বাঁচান। অ্যান্টনি বলে, ঠিক আছে, আমি সব স্বীকার করব, আমি স্টেটমেন্ট দিব। তবে এরপরই স্যাম বলে, আজকে জুনের 15 তারিখ, ফাদার্স ডে, তাই আজকের দিনে আমি তোমাকে উইশ করছি, হ্যাপি ফাদার্স ডে অ্যান্টনি। বলে স্যাম মারা যায়। একমাত্র স্যামই জানতো ফিলিপকে সে কোথায় দাফন করেছে। সেই স্যাম এখন মারা গেছে, অ্যান্টনি এখন কিভাবে তার ছেলেকে বাঁচাবে? তারপর আবার তার সকল অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে। এত কিছুর পরও অ্যান্টনি জনিকে অনুরোধ করে, দেখো জনি, এই পর্যন্ত আমি অনেক অপরাধ করেছি যার কোনো ক্ষমা হয় না, কিন্তু ফিলিপ একদম নিরপরাধ, ও তো কোনো কিছু করেনি, আর একজন মানুষকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই ফিলিপকে বাঁচাতে অ্যান্টনি সবাইকে সাহায্য করার অনুরোধ করে। অবশ্য থানায় থাকা সবাই অ্যান্টনিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কারণ অ্যান্টনি যত খারাপই হোক না কেন, ফিলিপকে তো আর তার জন্য সাজা দেওয়া যায় না। তাই প্রথমেই মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে থানার পিছের দিকে গেট দিয়ে স্যামের বডিটি গভর্নমেন্ট হসপিটালে পাঠানো হয়। সাথে থানার পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত ফোর্সও ডাকা হয়। আবার ফিরোজও স্যামের খবর পেয়ে এদিকে আসছে। তবে অ্যান্টনি তখনও স্যামের মৃত্যুর বিষয়টি জানায়নি, কারণ ফিরোজা এখানে পৌঁছাতে 1 ঘন্টার মতো সময় লাগবে। অ্যান্টনিও তার ছেলেকে বাঁচাতে 1 ঘন্টার সময় কাজে লাগাতে চাচ্ছে, তাই ফিরোজের থেকে বিষয়টি গোপন রেখে নিজের মতো করে তদন্ত শুরু করে। অ্যান্টনি ফিলিপকে আবার কল করে জানতে চায় যে আসলে তোমার সাথে কি হয়েছিল। ফিলিপ জানায় যে আমি হোস্টেল থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম, জংশনের কাছে যেতেই কেউ আমার মুখে রুমাল দিয়ে আমাকে সেন্সলেস করে ফেলে। এরপর জ্ঞান ফিরতে এই অবস্থা, আমি বলতে পারছি না আমি এখন কোথায় আছি। আবার ফিলিপের কাছে পুরাতন একটি নোকিয়া ফোন, তাই ফিলিপ ইচ্ছা করলেও সেখান থেকে লোকেশন পাঠাতে পারছে না।
সাইবার সেলও ওই ফোনের লোকেশন ট্র্যাক করতে পারছে না। তবে স্যাম যেমনটা বলেছিল যে যেখানে সে দাফন করেছে সেখান থেকে থানায় পৌঁছাতে তার 15 মিনিট সময় লেগেছে। আবার ফিলিপ বলেছে জংশনের কাছে থেকে তাকে অপহরণ করা হয়েছিল। তার মানে এখান থেকে 15 মিনিটের দূরত্বে কোনো একটি জায়গায় ফিলিপকে হয়তোবা পুঁতে রাখা হচ্ছে। এই জন্য অ্যান্টনি কয়েকটা গ্রুপে ভাগ করে এবং তাদেরকে বিভিন্ন পয়েন্টে গিয়ে আশেপাশে সকল জায়গায় তল্লাশি করতে বলে। কথা মতো পুলিশের সদস্যরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে সেই সকল স্পটে গিয়ে তল্লাশি শুরু করে। অ্যান্টনি স্যামের প্রোফাইল চাইলে বিদ্যা স্যামের প্রোফাইল বের করে নিয়ে আসে এবং জানায় যে ফিলিপের কাছে যে নম্বরটি দেওয়া হয়েছে ওই নম্বরটি স্যামের নামে নয়, আহমেদ মুস্তাফা নামে কোনো এক ব্যক্তির নামে রেজিস্টার করা রয়েছে, যার বাড়ি আলুয়াতে। এমনকি স্যামের প্রোফাইল চেক করে অ্যান্থনি দেখতে পায় স্যাম কোনো সাধারণ ব্যক্তি নয়, সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এথিক্যাল হ্যাকার, এমনকি অ্যাডভান্স নেটওয়ার্ক ডিফেন্স এক্সপার্টও। তার মানে স্যামের দ্বারা সব কিছুই সম্ভব ছিল। এই জন্যই স্যাম অনেক আগে তার ফোনের ডেটাগুলো হ্যাক করে নিয়েছিল। আবার স্যাম মৃত্যুর আগে বলেছিল এই নম্বরটি ভালো করে মনে রাখবেন, এখন থেকে নম্বরটি আপনার প্রয়োজন আসবে। তার মানে ওই নম্বরের মধ্যে কোনো একটা ক্লু নিশ্চয় আছে। এমনকি নম্বরটি আলুবার বাসিন্দা আহমেদ মুস্তফার নামে রেজিস্টারকৃত। আর এই সব কিছু বিশ্লেষণ করে ওই নম্বরের মধ্যেই ক্লুটি পাওয়া যায়। অ্যান্থনি সাথে সাথে আলুবা পুলিশ স্টেশনে কল করে এবং 113/01 নামে একটি কেস ফাইল খুঁজে দেখতে বলে যে যত দ্রুত সম্ভব ওই কেস ফাইলটি খুঁজো আর ওই ফাইল থেকে সকল ইনফরমেশন আমাকে দাও। কিছুক্ষণের মধ্যে ওই ফাইলটি পাওয়া যায়। কনস্টেবল অ্যান্থনিকে জানায় এটি 2004 সালের 16 বছর বয়সী একটি মেয়ের রেপ এবং মার্ডার কেস। ওই সময় অ্যাকিউজড হিসেবে আহমদ মুস্তাফা নামে এক টিনেজারকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়েছিল। এরপর তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এটা শোনার পরই অ্যান্টনি কিছু একটা মনে পড়ে যায়। অ্যান্টনি কনস্টেবলকে বলে যে ওই কেস সম্পর্কিত যত ব্যক্তি আছে সবার তথ্য জোগাড় করো আর তাদেরকে যত দ্রুত সম্ভব ট্র্যাক করার চেষ্টা করো তারা কোথায় আছে। কিন্তু জনি আর বিদ্যা বুঝতে পারছে না ওই কেসের সাথে স্যামের কি সম্পর্ক থাকতে পারে। তবে এরপরে অ্যান্টনি জানায় স্যাম ফিলিপকে যে নম্বরটি দিয়েছে ওই নম্বরের শেষ যে 5টি ডিজিট রয়েছে সেই 5টি ডিজিট দ্বারাই সে ক্লু বুঝিয়েছে। এটাই হচ্ছে কেসের নম্বর 113/01, যে কেসটা 2004 সালে অ্যান্টনি নিজে তদন্ত করেছিল। এর দ্বারা অ্যান্টনি স্পষ্টই বুঝতে পারছে স্যাম তার পুরনো অপকর্মের সব কিছু সামনে আনতে চাচ্ছে। মূলত 2004 সালে আলুবার যে কারেন্ট এমএলএ ছিল তার নাম ছিল ইন্দিরা। ইন্দিরার ছেলে সূর্য ওই মেয়েটিকে রেপ করে খুন করেছিল, কিন্তু নিজের ছেলেকে বাঁচাতে ইন্দিরা তখন তৎকালীন সাব ইন্সপেক্টর অ্যান্টনির সাথে যোগাযোগ করে। তাদের মধ্যে একটা ডিল হয় আর তারা সূর্যকে বাঁচাতে নিরপরাধ আহমেদ মুস্তফাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল। অ্যান্টনি ডক্টরের সাথে কথা বলে এবং কনফারেন্স কলের মাধ্যমে ফিলিপের সাথে কথা বলিয়ে দেয়। ডক্টর ফিলিপকে বোঝায় ফিলিপ যদি ওই অবস্থায় বেশি প্যানিক হয়ে যায় তাহলে ফিলিপের ঘন ঘন নিঃশ্বাস নিতে হবে, যে জন্য অক্সিজেন ফুরিয়ে যাবে। আর সেখানে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের কারণে ফিলিপ একসময় হয়তোবা বেহুশ হয়ে পড়তে পারে। তাই সে ফিলিপকে শান্ত থাকতে বলে। ডক্টর একটি মেডিকেল টিম পাঠিয়ে দেয় যাতে ফিলিপের তথ্য পেলেই তারা দ্রুত তাকে উদ্ধার করতে পারে। সাথে অ্যান্টনি ডক্টরকে অনুরোধ করে যে স্যামের মৃত্যুর নিউজটি আপাতত গোপন রাখুন, সময় হলে আমি জানাবো। এর মধ্যে আবার আলুবা থানার কনস্টেবল কল করে জানায় ওই সময় যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেই আহমেদ মুস্তফার বাড়িতে শুধু তার মা ছিল, পরবর্তীতে মারা গিয়েছিল। আর আহমেদ মুস্তফা সাজা খেটে আসার পর 2021 সালে নিজে আত্মহরণ করেছিল। এটা জানার পর অ্যান্থনি মনে করে তারা হয়তোবা শুধুই ওই কেসের সাথে লিঙ্ক খুঁজছিল। তবে এরপর আবারও সে কনস্টেবল কল করে জানায় আমরা ভালো করে তদন্ত করে জানতে পারলাম আহমেদ মুস্তফা ওই কেসে আসল অপরাধী ছিল না, আসল অপরাধী ছিল তৎকালীন এমএলএ ইন্দিরার ছেলে সূর্য। অ্যান্থনির কথা আমি তখন তদন্ত করেছিলাম, আমি এই সম্পর্কে ভালো করে জানি। তবে অ্যান্থনি তখনই চমকে যায় যখন কনস্টেবল তাকে বলে যে আমি যখন ওই এক্স এমএলএ তদন্ত করতে গিয়েছি জানতে পেরেছি ওই এমএলএ গতকাল থেকে মিসিং। এমনকি ওই এমএলএর মেয়ে থানায় কল করে বলেছে তার কাছে কোনো একটি নম্বর থেকে মেসেজ করে বলা হয়েছে তার মাকে কেউ কিডন্যাপ করে ভাগামান লিবার্টি হোটেলের 403 নম্বর রুমে আটকে রেখেছে। আর যে নম্বর থেকে মেসেজটি করা হয়েছে সেটা অন্য কারো নম্বর নয়, অ্যান্টনির নিজের নম্বর। কিন্তু অ্যান্টনি চেক করে দেখে অ্যান্টনির নম্বর থেকে এমন কোনো মেসেজ পাঠানো হয়নি। তার মানে স্যাম মারা যাওয়ার আগে এই সব কিছু সেট আপ করে গিয়েছিল। আবার এর মধ্যে সাইবার সেল থেকে কল করে জানায় তারা যতই চেষ্টা করুক না কেন লোকেশন ট্রেস করতে পারছে না, এক এক সময় এক এক স্টেটের লোকেশন দেখাচ্ছে। তারপর তারা শেষবারের মতো ফিলিপের সাথে কথা বলে তাদেরকে একটু সময় দিতে বলে। এই জন্য অ্যান্টনি ফিলিপকে কল করে। আর এই কলের কথার মধ্যেই ফিলিপের ফোনের ব্যাটারি ডেড হয়ে ফোন বন্ধ হয়ে যায়, যে জন্য অ্যান্টনি কোনোভাবে আর ফিলিপের সাথে যোগাযোগ করতে পারবে না।
এখন সম্পূর্ণটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হচ্ছে। আবার অ্যান্টনি যাদেরকে আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে পাঠিয়েছিল তারাও কল করে জানায় এখানে প্রত্যেকটি ফুটেজেই স্যামুয়েলের কারটিকে পাস করতে দেখা যাচ্ছে, যেটা একদম অসম্ভব। কারণ সব দিকের রাস্তায় একই সময় একই সাথে একটি কার কিভাবে দেখা যেতে পারে। তাই এটা আর তাদের বুঝতে বাকি নেই যে এই সব কিছুই স্যামের ট্র্যাপ, মানে স্যাম যে চাল বিছিয়েছে ওই চালের মধ্যে তারা এখন ঘুরপাক খাচ্ছে। এরপরে নিউজে আরেকটি ভিডিও ক্লিপ প্রকাশ হয় যেখানে ওই এক্সএমএলএ ইন্দিরাকে দেখা যায় কোনো এক হোটেল রুমের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে। সে ওই সময় সব অপকর্মের বিষয় স্বীকার করে যে ওই সময় তার ছেলে ওই অপকর্ম করলেও সে অ্যান্টনির সাথে কথা বলে অ্যান্টনির সাথে ডিল করে তার ছেলেকে বাঁচিয়ে আহমেদ মোস্তফার মতো একজন নিরাপদ ব্যক্তিকে ফাঁসিয়ে দিয়েছিল। এখানে আমরা এটাও দেখতে পাই ওই সময় এই দুর্নীতি করে অ্যান্টনির টাকা নিয়ে বাড়ি ফেরার পর অ্যান্টনির স্ত্রী অ্যান্টনিকে বলেছিল এই টাকা তার দরকার নেই। যদিও অ্যান্টনি বোঝানোর চেষ্টা করছিল এই টাকাটা তাদের সন্তানের জন্যই সে উপার্জন করেছে, কিন্তু অ্যান্টনির স্ত্রী কোনো অবৈধ টাকা দিয়ে তাদের সন্তানকে ভরণপোষণ করতে চাচ্ছিল না। অ্যান্টনির স্ত্রী তার মুখের উপর টাকা ছুঁড়ে মেরেছিল। এমনকি তার লেবার পেইন উঠলে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, অপারেশন থিয়েটারে ঢোকানোর আগেও অ্যান্টনির স্ত্রী শুধু তাকে বলেছিল যতদিন পর্যন্ত ওই মেয়েটা ন্যায় বিচার না পাচ্ছে ততদিন পর্যন্ত তুমি নিজেকে বাবা হিসেবে পরিচয় দিতে পারবে না। সিন চলে আসে প্রেজেন্টে। এই পর্যন্ত স্যাম যে সকল ক্লু দিয়ে গিয়েছিল সবকিছু কাজে লাগিয়ে তাদের ফিল্ড যে ইনভেস্টিগেশন, সিসিটিভি ক্যামেরা, সব বিষয়গুলো তারা তল্লাশি করেও কোনোভাবে তারা কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। তবে বিদ্যার কথা, সে একটা একটা করে আমাদের ক্লু দিয়েছে। প্রথমে ফিলিপের নম্বরে ক্লু ছিল, তারপর ওই কেস, আবার ইন্দিরার ভিডিও। তার মানে আমরা হয়তো রাইট ট্র্যাকে যাচ্ছি। এখন আমাদের পরবর্তী ক্লু খুঁজে বের করতে হবে। ঠিক তখনই অন্য একটি পুলিশ স্টেশন থেকে কল করে জানায় আপনি যে মেসেজ আমাকে দিয়েছেন আমি দেখেছি, কিন্তু আপনাকে যখন কল করতে গিয়েছি তখন আমি কল করতে পারছিলাম না। এই জন্যই আমি TNT নম্বরে কল করেছি। অ্যান্থনি জানতে চায় তুমি কোন মেসেজের কথা বলছো। সন্ধ্যা বলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে স্যামুয়েল জোসেফ কোনো কেসের বিষয় জানতে এসেছিল কিনা। সন্ধ্যা এটা বলে যে মিডিয়াতে যাকে দেখাচ্ছে যে স্যামুয়েল জোসেফ আপনার থানায় সারেন্ডার করেছে সে কয়েকদিন আগে একটি কেসের বিষয় তদন্ত করতে আমার এখানে এসেছিল। এমনকি সে তার নাম স্যামুয়েল জোসেফ বলেনি, সে অ্যান্টনি জ্যাভিয়ার বলেছিল, মানে আপনার পরিচয় দিয়েছিল। আর পরিচয় হিসেবে লিবার্টি হোটেলের 4 তলা 403 নম্বর রুমের কথা বলেছিল যে সে সেখানে থাকবে, যেখানে সে ইন্দিরাকে আটকে রেখেছে। অ্যান্টনি আবার জানতে চায় সে কী জন্য তোমার সাথে দেখা করতে গিয়েছিল সেটা বলো। সন্ধ্যা বলে জানুয়ারির 15 তারিখে আমাদের স্টেশন লিমিটের মধ্যে এলিজাবেথ নামে একটি মেয়ের খুন হয়েছিল। আমিও তখন ওই কেসটি তদন্ত করেছিলাম। স্যাম এলিজাবেথ খুনের ডিটেলস নিতে আমার কাছে এসেছিল। সন্ধ্যা বলে আমি যখন স্যামের মেয়ের কেসের বিষয়ে জানতে পারলাম তখন আমি বুঝতে পারলাম যে দুইটি কেসই একদম সিমিলিয়ার। কারণ এলিজাবেথ এবং আইরিন দুজনকে একই প্যাটার্নে খুন করা হয়েছে। দুজনেরই জিহ্বা এবং ফিঙ্গার ইন্ডেক্স কেটে ফেলা হয়েছিল, মাথায় আঘাত করে খুন করা হয়েছিল। কেসটি এখনও ওপেন আছে, কিন্তু আমরা খুনিকে ধরতে পারিনি। সন্ধ্যা থেকে এই সকল তথ্য জানার পর অ্যান্থনি বিদ্যাকে বলে যে তুমি ওকে কল করে ওর থেকে সকল ডিটেলস নিয়ে আমাকে জানাও। এর মধ্যে হসপিটাল থেকে পাঠানো মেডিকেল টিমও পৌঁছে গেছে, কিন্তু ফিলিপের লোকেশন এখনও পর্যন্ত বের করা যায়নি। অ্যান্থনি যতভাবে ক্লু খোঁজার চেষ্টা করুক না কেন সে কোনো ক্লুই বের করতে পারছে না। আবার সে স্যামের বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও কেউ একজন হসপিটাল থেকে ভিডিও করে স্যামের ভিডিও প্রকাশ করে দেয়। তবে ডক্টর এখনও স্বীকার করছে না যে স্যাম জীবিত না মৃত। সে শুধু বলেছে আগামীকাল আমরা অফিসিয়াল স্টেটমেন্ট দিব। আবার এই ঘটনা প্রকাশের পর এসপিও অ্যান্টনিকে আর এক মুহূর্ত সাপোর্ট করতে পারছে না। তারপর অ্যান্টনির কথা, স্যার আমার ছেলে জীবন মরণের প্রশ্ন, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, এরপর আপনি যা বলবেন আমি তাই করব। আমি নিজে এসে স্যারেন্ডার করব, তবে এই 1 ঘন্টার মধ্যে আমি আপনার কোনো কথা রাখতে পারছি না। আবার সেই হোটেলের 4র্থ তলা 403 নম্বর রুম থেকে এক্সএমএলএ ইন্দিরাকে উদ্ধার করা হয়। অতিরিক্ত যে পুলিশ ফোর্স চাওয়া হয়েছিল তারাও থানায় পৌঁছে গেছে। এর মধ্যে বিদ্যা এলিজাবেথ খুনের সকল তথ্য নিয়ে এসে অ্যান্টনিকে জানায় যে শেষ কলেজ থেকে ও বের হয়েছিল, এরপর আর ফেরেনি। তবে ওর সহপাঠীরা বলেছে লাল রঙের একটি মারুতি কার ড্রাইভ করেও বের হয়েছিল। জানুয়ারির 15 তারিখে এলিজাবেথ যে লাল রঙের কারটি নিয়ে বের হয়েছিল সেই কারটি ড্রাইভ করেই স্যাম থানায় এসে আত্মসমর্পণ করেছে। আর ওই কারটি এখনও পর্যন্ত বাইরে পার্ক করাই রয়েছে। ওই কারটি মোরালি সাদাশিবান নামে এক ব্যক্তির নামে রেজিস্টারকৃত, কিন্তু ওই কারটি রাজীব ড্রাইভ করত, যে কিনা আইরিনের কেসের প্রাইম অ্যাকিউজড। আবার সন্ধ্যা যেমনটা বলেছে এলিজাবেথের খুনের প্যাটার্ন আর আইরিনের খুনের প্যাটার্ন একদমই সেম ছিল। এই জন্য এলিজাবেথের কল লিস্ট চেক করে দেখা যায় এলিজাবেথের মৃত্যুর আগে এলিজাবেথ লাস্ট একটি নম্বরে কল করেছিল। ওই নম্বরটি তার ভাই এমানুয়েলের।
আর ওই নম্বরটির শেষের 4টি ডিজিট 4403। অ্যান্টনির তখন মনে পড়ে ভাগামান লিবার্টি হোটেলের 4 তলার 403 নম্বর রুমের থেকে ইন্দিরাকে উদ্ধার করা হয়েছে। তার মানে পরবর্তী ক্লু স্যামুয়েল। অ্যান্টনির সাথে সাথে স্যামুয়েলকে কল করে, আর স্যামুয়েলের কল রিসিভ করে এমনভাবে কথা বলে যেন মনে হচ্ছিল স্যামুয়েল ভালো করে জানতো যে অ্যান্টনি তাকে কল করবে, মানে এটা আগে থেকেই নির্ধারণ করা ছিল। স্যামুয়েলের সাথে কথা বলে এটাও জানা যায় এক্সএমএলে ইন্দিরাকে যে হোটেলে আটকে রাখা হয়েছে স্যামুয়েল ওই হোটেলে কাজ করে। এই জন্য অ্যান্টনি আবারও স্যামুয়েলের নম্বরে কল করে, আর এবার স্যামুয়েলের নম্বরে কানেক্ট না হয়ে কলটি অন্য একটি নম্বরে ফরওয়ার্ড হয়ে যায়। আর অন্য পাশ থেকে স্যামের ওয়াইফ তেরেসা কল রিসিভ করে। তেরেসা অ্যান্টনিকে বলে এই সব কিছুই স্যামের পূর্ব নির্ধারিত ছিল। সাথে এটাও বলে স্যাম তোমার পুরো হিস্টোরি বের করে ফেলেছিল। আলু ভাতে তোমার জীবনের প্রথম কেস থেকে শুরু করে আমাদের মেয়ের কেস পর্যন্ত তোমার সকল অপকর্মের কথাই স্যাম বের করে ফেলেছিল। তেরেসা যেমনটা জানায় যে আইরিনের খুনের তদন্ত করতে গিয়ে এলিজাবেথের খুনের বিষয়টি সামনে আসে, কারণ দুটি খুনের প্যাটার্ন একদম একই ছিল। কিন্তু এলিজাবেথকে কী কারণে খুন করা হয়েছিল মানে খুনের মোটিভ জানা যায়নি। তাই এলিজাবেথের খুনের মোটিভ বের করতে গিয়ে স্যাম লিটল ফ্লাওয়ার বোর্ডিং স্কুলে পৌঁছে যায়, আর সেখানের এক নানের সাথে কথা বলে এক বাচ্চার বিষয় জানতে পারে যে ছোটবেলা থেকে অনেক বেশি চঞ্চল ছিল। সবসময় ক্লাসে মেয়েদের সাথে খুঁটিনাটি এটা ওটা বাঁধিয়ে থাকতো। প্রথম তারা মনে করত এটা হয়তো হাইপার অ্যাক্টিভের কারণে, কিন্তু পরবর্তীতে ওই ছেলেটা এমন একটা কাজ করে বসে যা সবার ধারণার বাইরে। পুরো ক্লাসের মধ্যে একটি মেয়ের প্যান্ট খুলে ফেলেছিল, যে জন্য স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে ওই ছেলেটির বাবাকে ইনফর্ম করে। আর ওই ছেলের বাবা রাগের বশে ছেলেটিকে শিক্ষা দিতে পুরো স্কুলের সবার সামনে তাকে উলঙ্গ করে দিয়েছিল। সেই ছেলেটি ছিল অ্যান্টনির ছেলে ফিলিপ। সাথে তারা এটাও জানায় সাধারণত এই সকল ঘটনার পর কোনো বাচ্চারা লজ্জায় স্কুল আসতে পারে না, কিন্তু ওর বাবা ওর উপর এতটাই বেশি শাসন করত যে বাবার ভয়ে ওই অবস্থাতেও পরবর্তীতে তাকে স্কুল করতে হয়েছে। মোট কথা অ্যান্টনি ফিলিপের ছোটবেলা থেকেই তাকে একজন প্যাথোলজিক্যাল ক্রিমিনাল তৈরি করেছে। ধীরে ধীরে ফিলিপের মধ্যে এমন এক সাইটিক স্বভাব তৈরি হয়েছে যে সে কখন কার উপর উত্তেজিত হয়ে যাবে সে নিজেও জানে না। এমনকি অ্যান্টনিও ফিলিপের কাছে নিরাপদ নয়। ফিলিপ ছিল মূলত একজন ফেমিনিস্ট, আর সেই ফেমিনিস্ট একসময় এলিজাবেথের প্রেমে পড়ে যায়, আর সেই ফেমিনিজম একসময় তাকে সাইকোপ্যাথে পরিণত করে। অ্যান্টনি এই বিষয় না জানলেও ফিলিপের বন্ধু রাজীব এই বিষয়টি অনেক আগেই সন্দেহ করেছিল, কারণ রাজীব স্যামের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার ধারণা ফিলিপে হয়তোবা এলিজাবেথকে খুন করেছে, কারণ এলিজাবেথ অন্য মেয়েদের মতো ছিল না, সে একটি প্রতিবাদী মেয়ে ছিল। আর এই প্রতিবাদী স্বভাবের মেয়ে ফিলিপ কখনোই পছন্দ করত না, তাই ফিলিপই এলিজাবেথকে খুন করেছিল। তবে এলিজাবেথকে খুনের পরই ফিলিপের এই খুন বন্ধ থাকেনি। ফিলিপ এরপর তার নেক্সট ভিকটিমকে খুঁজছিল, কারণ এলিজাবেথকে খুনের পর মানসিকভাবে সে যে আনন্দ পেয়েছিল সেই আনন্দটা আবার উপভোগ করার জন্য সে সবসময় তার নেক্সট ভিকটিমকে খুঁজে বেড়াচ্ছিল। আর এভাবেই খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সে আইরিনকে খুঁজে পায়। এখান থেকে সিন চলে যায় আইরিনের খুনের ঘটনার রাতে, যে রাতে আমরা অ্যান্টনিকে দেখেছিলাম একটি লজে রেড দিয়ে ফিলিপ এবং রাজীবকে মারধর করছিল। ওই রাতে অ্যান্টনি সেখানে প্রবেশ করা এবং সবার সামনে ফিলিপকে এভাবে মারধর করায় ফিলিপ তার বাবার উপর এত বেশি রেগে গিয়েছিল যে ফিলিপ নিজেকে শান্ত করতে পারছিল না। তবে ফিলিপ লজ থেকে বের হয়েই পাশে কারের মধ্যে লুকিয়ে পড়েছিল। অ্যান্টনি যখন লজ থেকে বের হয় ঠিক তখনই আইরিনকে দেখতে পায় গাড়ির মধ্যে বসে তার বাবা স্যামের সাথে কথা বলছে। আর ওই সময় অ্যান্টনি আইরিনকে নামতে বললে আইরিন না নেমে কার নিয়ে চলে যাওয়ায় অ্যান্টনি জিপ নিয়ে তাকে ফলো করছিল। ওই দিন রেস্টুরেন্টে ঘটনার পর থেকে আইরিনের প্রতি ফিলিপের একটা রাগ ছিল। তারপরও আজ এই অবস্থায় দেখে ফিলিপও আইরিনের কারটি ফলো করে এবং কিছু দূর গিয়েই দেখে অ্যান্টনির হাত থেকে বাঁচতে আইরিন একটি ঝোপের মধ্যে লুকিয়েছিল। তবে আইরিন সেখান থেকে পালানোর আগেই ফিলিপ আইরিনের রাস্তা আটকে দেয়, আর এরপর তার সকল রাগ আইরিনের উপর ছাড়তে সে পাশে থেকে একটি পাথর নিয়ে আইরিনের মাথায় আঘাত করতে করতে আইরিনকে হত্যা করে। রাজীব তখনও কারের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় পড়েছিল। চোখের সামনে সবকিছু দেখতে পারলেও কিছু করার মতো পরিস্থিতি তার ছিল না। রাজীবের ওই দিনের স্বীকারোক্তিতে স্যামও স্পষ্টই বুঝতে পেরেছিল অ্যান্টনির উপর ফিলিপের যে রাগ ছিল, অ্যান্টনির উপর সেই রাগ ঝাড়তে না পেরে তাদের মেয়ে আইরিনের উপর দিয়ে সেই রাগ ঝেড়েছিল। সোজা কথা বলতে গেলে শুধুমাত্র অ্যান্টনির জন্যই আইরিনের মৃত্যু হয়েছে। স্যাম আর তেরেসাও তাদের একমাত্র মেয়েকে হারিয়ে তারা আর বাঁচতে চাচ্ছিল না। তবে তাদের মৃত্যুর আগে তাদের মেয়ের খুনিকে শাস্তি দিতে চেয়েছিল, এই জন্য তারা সব পরিকল্পনা করে। একদিকে স্যাম থানার মধ্যে পয়জন খেয়ে নেয়, তেরেসাও তার ঘরের দরজা বন্ধ করে পয়জন খেয়ে নিয়েছে।
কিছুক্ষণের মধ্যে সেও মারা যাবে। তবে তেরেসার মৃত্যুর আগে তেরেসা অ্যান্টনিকে শেষ ক্লুটি দিয়ে যায়। তেরেসা তাকে একটি ফোন নম্বর দেয় যে এটাই তোমার শেষ ক্লু, তুমি যদি এটাকে কাজে লাগাতে পারো তাহলে হয়তোবা তোমার ছেলেকে বাঁচাতে পারবে, বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু সমস্যা হচ্ছে তেরেসা যে নম্বরটি দিয়েছে সে নম্বরটা অ্যান্টনির নিজেরই। এই জন্য অ্যান্টনি বুঝতে পারছে না এটা কিভাবে ক্লু হতে পারে। বিদ্যা তখন বলে যে এমন হতে পারে যে ফিলিপকে যেখানে রাখা হচ্ছে সেটা কোনোভাবে আপনার সাথে কানেক্টেড, আর এটা হতে পারে অ্যান্টনির নিজের বাড়ি। তাই অ্যান্টনি পুরো ফোর্স নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়, সাথে নিকটস্থ পেট্রোল টিমকে সেখানে পাঠিয়ে দ্রুত খুঁজে দেখতে বলে। কথা মতো ওই টিম সেখানে গিয়ে বাড়ির পিছের দিকে কিছু এলোমেলো মাটি দেখে বুঝতে পারে যে এখানে মাটি খনন করা হয়েছে। কিছু সময়ের মধ্যে অ্যান্টনিরা পৌঁছে যায়, আর এরপরে সেখানে মাটি খনন করে একটি কফিন পাওয়া যায়, যেই কফিনের মধ্যে ফিলিপ নয় বরং রাজীবকে রাখা হয়েছে, তাও অক্সিজেন দিয়ে, যাতে সে মারা না যায়। ডক্টররা লক্ষ্য করে রাজীব তখনও জীবিত, তাই সাথে সাথে রাজীবকে হসপিটালে পাঠায়। কিন্তু অ্যান্টনি এতক্ষণ ভাবছিল তার ছেলেকে হয়তোবা সে খুঁজে পাবে। লাস্ট যে ক্লুটা ছিল সেই ক্লুটাও কাজে লাগিয়ে তারা রাজীবকে পেয়েছে। ফিলিপকে তাহলে এখন কীভাবে পাবে? অ্যান্টনি তখন স্যামের দেওয়া সবগুলো ক্লুর কথাগুলো চিন্তা করে যে সে কী কী ক্লু দিয়েছিল। প্রত্যেকটা ক্লুর প্রথম অক্ষরগুলো মিলিয়ে দেখে সবগুলো একত্র করলে হচ্ছে পিয়াটা। মূলত 1498 থেকে 1499 সালের মধ্যে মিশেলানগেলো একটি স্কাল্পচার তৈরি করেছিল, যে স্কাল্পচারটিকেই পিয়াটা বলা হয়। তার মানে পিয়াটার স্কাল্পচারটি শেষ ক্লু, আর এই স্কাল্পচারটি চার্চের কবরস্থানে রয়েছে। তাই সাথে সাথে অ্যান্টনি চার্চের কবরস্থানে ছুটে যায়, আর কবরস্থানে গিয়ে অ্যান্টনি তার স্ত্রীর কবরটি দেখতে পায়। অ্যান্টনি স্পষ্টই বুঝতে পারে স্যাম তাকে ফিলিপের খোঁজে এখানে আনেনি, এখানে আনার পিছনে অন্য কোনো কারণ আছে। মূলত স্যাম ভালো করে জানত যে যখন অ্যান্টনি এখানে পৌঁছাবে তখন অ্যান্টনি শুধু অ্যান্টনি থাকবে না, সে স্যাম এবং তেরেসা হয়ে যাবে। মানে স্যাম এবং তেরেসা যখন নিজের সন্তানকে হারিয়েছিল তাদের মধ্যে যেটা কাজ করেছিল অ্যান্টনির মধ্যে তেমনই কাজ করবে। অ্যান্টনিও বুঝতে পারবে সন্তান হারানোর যন্ত্রণা কী, আর এটাই সেই মুহূর্ত যেই মুহূর্তে স্যাম সব কিছু অ্যান্টনির হাতে দিয়ে দেবে, যেটা সে আগে বলেছিল। শেষ মুহূর্তে এসে বুঝতে পারে শুধুমাত্র তার রাগের কারণে, তার শাসনের কারণে, তার স্বভাবের কারণে ফিলিপ এক সাইকোপ্যাথ তৈরি হয়েছিল। অ্যান্টনির স্ত্রী বেঁচে থাকলে কখনোই চাইতো না তাদের সন্তানের জন্য অন্য কোনো পরিবারের চোখে জল ফেলতে হোক। যে জন্য অ্যান্টনি এসপির সাথে দেখা করে সকল অপরাধ স্বীকার করে তার স্টেটমেন্ট দেয়, আর এর ভিতর দিয়ে মুভির শেষটা হয়। স্যাম মূলত অ্যান্টনিকে মেরে ফেলার জন্য বা তার ছেলেকে হারানোর জন্য এই পরিকল্পনা করেননি। তার উদ্দেশ্য ছিল অ্যান্টনিকে সেই একই ভয় এবং যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে যাওয়া যা অন্য ভুক্তভোগীরা অ্যান্টনির দুর্নীতির কারণে পেয়েছিল, আর তার বিকৃত পুরুষতাত্ত্বিক মানসিকতার মুখোমুখি তাকে দাঁড় করানোর জন্য এই সব কিছু করেছিল। মুভিটির শেষে আমাদের একটি গভীর বার্তা দেওয়া হয়েছে যে একজন বিষাক্ত বাবা বা ভুল লালন পালন কীভাবে সন্তানের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি করতে পারে। শেষমেশ অ্যান্টনি তার ছেলেকে জীবিত উদ্ধার করতে সফল হয় ঠিকই, তবে উদ্ধার করার পর সে বুঝতে পারে ছেলেকে সে শারীরিকভাবে ফিরে পেলেও তাদের বিষাক্ত সম্পর্কের গভীর ক্ষত এবং তার নিজের অপরাধবোধ তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। এই জন্য তারা চেষ্টা করেও আগের মতো স্বাভাবিক হতে পারছিল না। যেটা আমরা মুভির প্রথম অংশে দেখেছিলাম যে অ্যান্টনি আর ফিলিপ একজন সাইকোলজিস্টের সাথে কথা বলছে, মূলত এই সকল কারণেই তারা ওই সাইকোলজিস্টের কাছে গিয়েছিল। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।